প্রিয় শিক্ষার্থীরা, সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের যুক্তির উপাদান এই অধ্যায়ের একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পদের ব্যাক্তার্থ ও জাত্যার্থের তুলনামূলক বিশ্লেষণ। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে চতুর্থ সপ্তাহের, সেই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটাও ঠিক এটাই, যে পদের ব্যাক্তার্থ ও জাত্যার্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটা আলোচনা তোমাদের লিখতে বলা হয়েছে। আশা করছি এই ক্লাসটি করার পরে তোমরা খুব সহজভাবে সুন্দরভাবে বিষয়টি বুঝবে এবং লিখতে পারবে। সেই কারণেই আমার এই ক্লাসটি নেয়া। এই পদের ব্যাক্তার্থ এবং জাত্যার্থ এই আলোচনাটা করার আগে আমরা পদের ব্যাক্তার্থ কাকে বলে, পদের জাত্যার্থ কাকে বলে সেই সম্পর্কে তোমাদের ইতিমধ্যেই তোমরা জেনে গেছো। মানে যুক্তির উপাদান এই অধ্যায়ের যেমন পূর্বের বিষয়গুলো যখন যদি ক্লাস করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছ। তা আমরা মূল আলোচনায় যাওয়ার আগে পদের ব্যাক্তার্থ এবং পদের জাত্যার্থ সম্পর্কে একটা সামান্য ধারণা দিয়ে তারপরে আমরা মূল আলোচনায় যাব। আমরা এবার একটু স্ক্রিনটাকে ফলো করি। তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা আশা করি দেখবে বা শুনবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আর আমি চেষ্টা করছি সহজভাবে তোমাদেরকে বিষয়টাকে বোঝার জন্য। আমরা স্ক্রিনে যদি দেখি, স্ক্রিনে লেখা আছে, কি বলছি আমরা, যে প্রত্যেক সাধারণ বা শ্রেণীবাচক পদের দুটি দিক রয়েছে। একটি পদ একদিকে কতগুলো বিষয় বা বস্তু নির্দেশ করে, অন্যদিকে কতগুলো সাধারণ বা আবশ্যিক গুণাবলী প্রকাশ করে। পদ দিয়ে কখনো কখনো বস্তুগুলোর সংখ্যা বা যেটাকে আমরা বলছি ব্যাক্তার্থ নির্দেশ করে, আর ওই পদ দ্বারা যখন কোনো সাধারণ গুণাবলী বা আবশ্যিক গুণাবলী বোঝায় তখন ওই পদের জাত্যার্থ প্রকাশ করে। তার মানে ব্যাক্তার্থ হচ্ছে পদের সংখ্যাগত বিষয় আর জাত্যার্থ হচ্ছে পদের গুণের বিষয়। এবার আমরা ব্যাক্তার্থর সংজ্ঞাতে আসি। সংজ্ঞাতে বলা হচ্ছে কোনো পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রয়োগ করা হয় সম্ভব সে বস্তু বা বস্তুসমূহের সমষ্টিকে পদের ব্যাক্তার্থ বলে। অর্থাৎ ব্যাক্তার্থ হলো একটি পদের সংখ্যা, ব্যাপ্তি বা বিস্তৃতির দিক। একটি উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে। আমরা এখানে উদাহরণ হিসেবে মানুষ পদটিকে ব্যবহার করছি। মানুষ পদটির ব্যাক্তার্থ হচ্ছে সকল মানুষ। অর্থাৎ কেননা মানুষ পদ দ্বারা অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষকে বোঝায় বা সকল মানুষের উপর পদটি প্রযোজ্য হয়। তার মানে মানুষ যখনই আমরা বলছি তখন আমরা অটোমেটিক্যালি বুঝে নিচ্ছি এখানে সকল মানুষের কথা বলা হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যত মানুষ থাকবে সংখ্যাগতভাবে সকল মানুষের ক্ষেত্রেই এই মানুষ নামক পদটা প্রযোজ্য হবে। এটাই হচ্ছে পদের ব্যাক্তার্থ। এবার পদের জাত্যার্থ কাকে বলছে? জাত্যার্থ হচ্ছে পদের গুণের বা বৈশিষ্ট্যগত দিক। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে গুণের কথা আমরা বলছি, এই গুণটা হতে হবে আবশ্যিক এবং অপরিহার্য গুণাবলীকেই বলা হচ্ছে পদের জাত্যার্থ। আবশ্যিক এবং অপরিহার্য এই বিষয়টা মাথায় রাখো। যে কোনো গুণ হলেই হবে না, পদের আবশ্যিক যে গুণটা বা অপরিহার্য যে গুণটা, অর্থাৎ জাত্যার্থ হতে হলে ওই পদের ওই গুণ বা গুণাবলী সাধারণভাবে অবশ্যই থাকতে হবে এবং ওই গুণের মাধ্যমেই ওই পদকে অন্য বস্তু বা বিষয় থেকে আলাদা করা যাবে, এইরকম গুণ। অর্থাৎ যে গুণটাকে বাদ দিলে ওই পদটাকে আর চিহ্নিত করা যাবে না, চেনা যাবে না, সেই রকম একটা গুণ। যেই গুণটাকে ওই পদ থেকে আলাদা করা যাবে না, সেটাকেই বলা হচ্ছে পদের জাত্যার্থ। একটা উদাহরণ দিলেই তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে। যে মানুষ পদটির জাত্যার্থ আমরা জানি, কি বলছি, জৈব বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। জৈব বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি মানে হচ্ছে, জৈব বৃত্তি মানে হচ্ছে এই যে মানুষের জীবনযাপন, মানুষ যে একটা জীবনচক্র, মানুষের জন্ম লাভ করে একসময় মানুষ, তারপরে ধীরে ধীরে বয়স হতে থাকে আস্তে আস্তে, তারপরে একসময় সে বৃদ্ধ হয়, তারপরে সে মৃত্যুবরণ করে। এই যে মানুষের সামগ্রিক যে জীবন প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে জৈব বৃত্তি। তো এই যে মানুষের জীবনচক্র, এর বাইরে কোনো মানুষ কি আছে? নিশ্চয়ই নাই। তো এই জন্যই এই গুণটাকে বলা হচ্ছে মানুষের জাত্যার্থ, কারণ এই গুণটা সকল মানুষের ভিতরে বর্তমান এবং এই গুণটাকে বাদ দিলে মানুষ আর মানুষ থাকে না।
ঠিক একইভাবে আরেকটি গুণের কথা বলা হচ্ছে বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি মানে হচ্ছে প্রত্যেক মানুষেরই বুদ্ধি আছে, এই বুদ্ধির বলেই মানুষ তার জীবন পরিচালনা করে। এখন হতে পারে যে কারো বুদ্ধি কম আছে, কারো বুদ্ধি বেশি আছে, এটা আলাদা বিষয়, কিন্তু বুদ্ধিবৃত্তি গুণটা সকল মানুষের ভিতরে থাকতে হবেই। এই জন্যই এটাকে বলা হচ্ছে আবশ্যিক এবং অপরিহার্য গুণ। এবং এই আবশ্যিক এবং অপরিহার্য গুণের কারণেই এই জৈব বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই গুণ দুটোকে বলা হচ্ছে মানুষের জাত্যার্থ। তাহলে কি বলছে, যে মানুষ পদটির জাত্যার্থ হচ্ছে জৈব বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, কেননা এ দুটি গুণ সাধারণভাবে সকল মানুষের মধ্যে বিদ্যমান, এবং এ দুটি গুণ না থাকলে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা যাবে না। তাহলে তোমরা নিশ্চয়ই এই প্রথম অংশটাতে বুঝতে পারলে যে পদের ব্যক্তার্থ কাকে বলছি আর পদের জাত্যার্থ কাকে বলছি। আমরা সামগ্রিকভাবে সংক্ষেপে যদি প্রকাশ করতে চাই, পদের ব্যক্তার্থ হচ্ছে পদের সংখ্যাগত বিষয়, আর পদের জাত্যার্থ হচ্ছে পদের গুণের বিষয়, এবং কোন গুণ সেটা হচ্ছে আবশ্যিক এবং অপরিহার্য গুণ। তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ কাকে বলে। এইবার আমরা এই পদের এবং পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে যে তুলনামূলক বিশ্লেষণ, সেই মূল আলোচনায় যাব। আমরা দ্বিতীয় স্লাইডে যাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিরোনামে লেখা আছে পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম। আমরা এই হ্রাস বৃদ্ধির নিয়ম জিনিসটা বোঝার আগে আমরা সাধারণভাবে একটু বুঝে নিই আগে যে বিষয়টা কি বলা হচ্ছে। কি স্ক্রিনে খেয়াল করো যে বস্তুগতভাবে ব্যক্তার্থ ও জাত্যার্থ অবিচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কিত হলেও পরিসরের দিক থেকে উভয়ের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। ব্যাপারটা কি আরও পরিষ্কার হবে যদি পরের লাইনগুলো আমরা আলোচনা করি। পদের ব্যক্তার্থ ও জাত্যার্থ বিপরীত অনুপাতে পরিবর্তিত হয়। পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের একের হ্রাস ও বৃদ্ধি যথাক্রমে অপরের বৃদ্ধি ও হ্রাস ঘটায়। অর্থাৎ এখানে সহজ ভাষায় যদি বলি তাহলে বলতে হচ্ছে যে ব্যক্তার্থ এবং জাত্যার্থ এই দুইটা খুবই পদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটোর ভিতরে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু তারপরেও দুটোর মধ্যে আবার একটা পার্থক্যের বিষয় খেয়াল করা যায় যে একই সাথে দুটো বাড়া কমা করে। অর্থাৎ যদি ব্যক্তার্থ বাড়ে তখন জাত্যার্থ কমে যায়, যদি জাত্যার্থ বাড়ে তখন ব্যক্তার্থ কমে যায়, এরকম একটু বিষয়। আমরা আর একটু পরে বিষয়গুলো দেখি কি বলছে। যে ব্যক্তার্থ ও জাত্যার্থের বিপরীতমুখী হ্রাস বৃদ্ধির এই পারস্পরিক সম্পর্ককে যুক্তিবিদগণ একটি নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। এই নিয়মটির নাম হলো পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের বিপরীত অনুপাতের নিয়ম। খেয়াল করো কি বলছে, এই নিয়মটির নাম হচ্ছে পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের বিপরীত অনুপাতের নিয়ম। এবং এই নিয়মটাকে আবার আমরা ওই যে প্রথমে যে শিরোনামটা ব্যবহার করেছি পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম, এই নামেও অভিহিত করা হয়, এটি এই নামেও পরিচিত। অর্থাৎ বলতে পারো যে এই পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থকে পদে যেভাবে প্রকাশিত হয় সেটা এই রকম একটা সূত্র। এই পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম, এটাকে আমরা বলতে পারি ব্যক্তার্থ এবং জাত্যার্থের মধ্যে একটা সূত্র। এই সূত্রটা আবার চারটা অংশে বিভক্ত। এই যে নিচে দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 স্ক্রিনের মধ্যে, এই চারটা অংশে আমরা এই বিষয়টাকে প্রকাশ করতে পারি বা এই নিয়মগুলোকে ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা নিয়মগুলোতে যাওয়ার আগে একটু আরেকবার বুঝে নিই যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ এরা একটা আরেকটার সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্ক বিদ্যমান এদের মধ্যে। কিন্তু সম্পর্কটা কীরকম, যে একজন যদি বেড়ে যায় আরেকজন কমে যায়, আবার আরেকজন যদি কমে যায় তাহলে আরেকজন বেড়ে যায়, এরকম অনেকটা আর কি। মানে এই জন্যই বলা হচ্ছে ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম। অর্থাৎ হ্রাস মানে হচ্ছে কম, আর বৃদ্ধি মানে তো জানি তোমরা, মানে বৃদ্ধি মানে হচ্ছে বেশি। তাহলে এই যে চারটা নিয়ম, এই চারটা অংশ, এই টোটাল নিয়মটার চারটা অংশ কি বলছে আমরা এক এক করে একটু পড়ে নেই, তারপরে এগুলোকে বিস্তারিত আমরা আলোচনায় যাব। 1 নম্বরে বলা হচ্ছে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে। 1 নম্বর, অর্থাৎ ব্যক্তার্থ যদি বেড়ে যায় তাহলে জাত্যার্থ কমে যায়, মানে সংখ্যা যদি বাড়ে তাহলে গুণ কমে। সহজভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এইভাবে বলতে পারি। 2 নম্বরে বলা হচ্ছে কোনো পদের ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে, অর্থাৎ সংখ্যা কমে গেলে গুণ বেড়ে যায়।
3 নম্বরে বলা হচ্ছে কোনো পদের জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, তার মানে গুণ যদি বাড়ে তাহলে সংখ্যা কমে যায়। 4 নম্বরে বলতে পারি কোনো পদের জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। কি বলছি, যে গুণ যদি কমে যায় তাহলে সংখ্যা বেড়ে যায়। এইভাবে আমরা সহজভাবে জিনিসটাকে বুঝতে পারি। আমরা আবার নিয়মটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের এই যে ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম, বা আরেকটা নাম আমরা বলতে পারি এটাকে ব্যক্তার্থ জাত্যার্থের বিপরীত অনুপাতের নিয়ম। এই নিয়মের এই 4টা অংশ, এই 4টা অংশ খুব ভালো করে খেয়াল করে দেখো। একটা অংশ যদি তোমরা বুঝতে পারো, মনে রাখতে পারো, তাহলে পরেরগুলো তোমরা নিজেরাই লিখতে পারবা। কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, প্রথমে এটা লিখলাম। যদি আমরা বলি, তাহলে দ্বিতীয়টা হবে কি, প্রথমটাতে বলছি ব্যক্তার্থ বাড়ে জাত্যার্থ কমে, তাহলে দ্বিতীয়টাতে বলতে হবে ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। আবার ঠিক উল্টায় বসতে হবে, লিখতে হবে। প্রথমে এবার আসবে জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, তারপরে হবে জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। খুব সহজ জিনিস, মনে হচ্ছে একটু জটিল হয়তো বা, কিন্তু আসলে তোমরা যদি একটু মানে মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে দেখবা ব্যাপারটা খুবই সহজ, এবং আমি চেষ্টা করছি আরও সহজভাবে তোমাদের কাছে বোধগম্য করার। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনে এবং স্ক্রিনের লেখাগুলোকে বুঝে নিয়ে মাথায় রাখতে পারবা। তাহলে আমরা এই নিয়মটার 4টা অংশকে পেলাম। এখন আমরা এই যে 4টা অংশর কথা যে বলছি, এই 4টা অংশকে এক এক করে বাস্তব একটা উদাহরণ দিয়ে প্রমাণ করে দেখব আসলেই তাই হচ্ছে কিনা, অর্থাৎ আসলেই পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমছে কিনা, বা পদের জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমছে কিনা, বা পদের জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ছে কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা বাস্তবিক একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। তোমরা প্রথম লাইনটা খেয়াল করো, যে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে। এই সূত্রের এই অংশটাকে আমরা এবার প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব একটা উদাহরণ দিয়ে। নেক্সট স্লাইডে যাই আমরা। এই যে এখানে দুটো নিয়মের কথা, এখানে দুটো অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, এটা হচ্ছে সূত্রের প্রথম অংশ। তাহলে কোনো পদের সংখ্যা বাড়লে কি হবে, গুণ কমে যায়, এটাই হচ্ছে প্রমাণ করতে হবে আমাকে। তাহলে আমি প্রথমে আগে মানুষ পদটাকে ব্যবহার করি। যদি প্রথমে নিয়ে আসলাম এই যে মূল পদ মানুষ, তারপরে ব্যক্তার্থ হচ্ছে, মানুষের ব্যক্তার্থ আমরা কি জানি, আমরা এর আগে বললাম মানুষ মানে হচ্ছে সকল মানুষ, এটাই হচ্ছে মানুষের ব্যক্তার্থ। আর যখন মানুষ মানে সকল মানুষ, তাহলে মানুষের জাত্যার্থ কি, মানে অর্থাৎ গুণ কি আমরা জানি, এই যে এখানে লেখা আছে, লিখছি আমরা জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। মানুষ মানেই তো আমরা জানি সকল মানুষকে আমরা বুঝি, আর সকল মানুষের মধ্যেই এই দুইটা গুণ অপরিহার্যভাবে বিদ্যমান। সেই দুইটা গুণ কি, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে এই আমরা পেলাম একটা লাইন। এবার দ্বিতীয় লাইনটাতে খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে সূত্রে যে ব্যক্তার্থ বাড়লে, তাহলে ব্যক্তার্থ বাড়ার জন্য আমরা কি করছি, এখানে পরের অংশটাতে খেয়াল করে দেখো যে মানুষের সাথে অন্যান্য জীবকে আমরা যোগ করে ফেলছি। তো যখন মানুষের সাথে অন্যান্য জীবকে যোগ করে ফেলছি, তাহলে কি হচ্ছে, ব্যক্তার্থ বেড়ে যাচ্ছে না? কারণ দেখো, খেয়াল করে ব্যক্তার্থের জায়গাতে এসে দেখো, যে ব্যক্তার্থ ছিল প্রথমে সকল মানুষ প্রথম লাইনটাতে, পরের লাইনটাতে এসে হয়ে যাচ্ছে কি, মানুষ এবং অন্যান্য জীব মিলে সকল জীব। তাহলে সকল মানুষের সংখ্যার থেকে নিশ্চয়ই সকল জীবের সংখ্যা বেশি হবে, এটা তো খুব স্বাভাবিক, মানে সাধারণ জ্ঞানের বিষয় একটা। তাইলে এখানে কি হলো, ব্যক্তার্থ বেড়ে গেল। তো যখন ব্যক্তার্থ বেড়ে সকল মানুষ থেকে সকল জীব হয়ে গেল, তখন দেখা যাচ্ছে জাত্যার্থের অংশতে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, সকল জীব যখন ব্যক্তার্থ, তখন জাত্যার্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র জীববৃত্তি। কারণ এখানে সকল জীবের মধ্যে মানুষ ছাড়াও অন্যান্য জীব আছে, যাদের মধ্যে বুদ্ধিবৃত্তি নামক গুণটা নাই। কারণ আমরা সাধারণভাবে কি জানি, যে শুধুমাত্র মানুষেরই বুদ্ধিবৃত্তি নামক গুণটা আছে, অন্যান্য জীবের ক্ষেত্রে এই গুণটা অনুপস্থিত, তাই না? তাহলে এখানে আমরা মানুষ পদের ব্যক্তার্থ বাড়িয়ে করে ফেললাম সকল জীব, অর্থাৎ মানুষের সাথে অন্যান্য জীবকে যুক্ত করে ব্যক্তার্থ বেড়ে হয়ে গেল সকল জীব। আর যখনই ব্যক্তার্থ বেড়ে সকল জীব হয়ে গেল, তখন জাত্যার্থ আগে মানুষের ছিল জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, সেখান থেকে জাত্যার্থ একটা কমে গিয়ে হয়ে গেল জীববৃত্তি, শুধু জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি বাদ হয়ে গেল।
কেন বাদ হয়ে গেল? কারণ এখানে মানুষ ছাড়াও অন্যান্য জীব আছে, আর অন্যান্য জীবের ক্ষেত্রে এই বুদ্ধিবৃত্তি গুণটা নাই। তাহলে এখানে তো আর আমি লিখতে পারি না বুদ্ধিবৃত্তি, কারণ এমন গুণের কথা আমাকে লিখতে হবে যেটা সকলের মধ্যে বিদ্যমান। তো এখানে শুধু মানুষের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তি আছে, সকল জীবের ক্ষেত্রে তো বুদ্ধিবৃত্তি নাই, সেই কারণে শুধু একটা গুণের কথা উল্লেখ করছি আমরা। তাহলে দেখো, প্রথম অংশটা কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, এটা আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তাই হচ্ছে। ব্যক্তার্থ বেড়ে মানুষ এবং অন্যান্য জীব থেকে সকল জীব হয়ে গেল, ব্যক্তার্থ বেড়ে গেল। কিন্তু এদিকে আবার জাত্যার্থ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি থেকে বুদ্ধিবৃত্তি বাদ হয়ে গিয়ে শুধুমাত্র জীববৃত্তি থাকলো, তাহলে ব্যক্তার্থ একটা কমে গেল, জাত্যার্থ কমে গেল। তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম যে কি হচ্ছে, আমরা যা বলছি তা সত্যি প্রমাণ হয়ে যাচ্ছে যে কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে যায়। আমরা এই প্রথম অংশটাতে খুব সুন্দরভাবে যে বিষয়টা বুঝতে পারলাম নিশ্চয়ই। এবার 2 নম্বর অংশটাকে পড়ি। 2 নম্বর অংশতে বলা হচ্ছে কি, কোনো পদের ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। এর আগে যেটা বলেছি তার ঠিক উল্টাটা এবার হচ্ছে। এর আগে বলেছি ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে, আর এবার বলছি ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। অর্থাৎ সংখ্যা কমে যায় যদি, তাহলে গুণ বেড়ে যায়। এবার আমরা আবার এটাকে প্রমাণ করার চেষ্টা করি। এখানে মূল পদ হচ্ছে কি, মানুষ। আবার আমরা মানুষকে নিয়ে আসলাম উদাহরণ হিসেবে। আর মানুষের ব্যক্তার্থ আমরা জানি সকল মানুষ, আর সকল মানুষের জাত্যার্থ আমরা কি জানি, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এটা আমাদের জানা কথা। এবার আমরা কি করব, ব্যক্তার্থ কমিয়ে দিতে বলছি আমরা। তাহলে ব্যক্তার্থ কমাতে গেলে কি করছি আমরা, মানুষের আরেকটা গুণের কথা এখানে আমরা উল্লেখ করে আমরা এখানে বলছি মানুষ থেকে হয়ে গেল কি, শিক্ষিত মানুষ। পরের লাইনটা খেয়াল করো, শিক্ষিত মানুষ। এখানে ব্যক্তার্থ কমে গেছে না? কেন কমলো? কারণ সকল মানুষ তো আর শিক্ষিত না, সকল মানুষের মধ্যে কিছু মানুষ শিক্ষিত। তাহলে মানুষের সংখ্যা যা, তার থেকে শিক্ষিত মানুষের সংখ্যা আরও কম। এটা খুব স্বাভাবিকভাবে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এখানে হয়ে গেল ব্যক্তার্থ কমে গেল। এই যে ব্যক্তিত্বের জায়গায় আমরা বলছি সকল মানুষ, তারপরে বলছি সকল শিক্ষিত মানুষ। তাহলে সকল মানুষের সংখ্যা বেশি নাকি সকল শিক্ষিত মানুষের সংখ্যা বেশি? অবশ্যই সকল মানুষের সংখ্যা বেশি, কারণ সকল মানুষ তো আর শিক্ষিত না। সেই কারণেই সকল শিক্ষিত মানুষ হচ্ছে সকল মানুষের থেকে সংখ্যাগতভাবে কম। তার মানে এখানে ব্যক্তার্থ আমরা কমিয়ে দিলাম। এখন যখন ব্যক্তার্থ কমে গেল, এবার জাত্যার্থের জায়গায় এসে দেখো, এখানে আবার একটা গুণ বাড়তি যোগ হয়ে গেছে। সেটা কি, জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ শিক্ষা। কারণ শিক্ষা গুণটা যে সমস্ত মানুষের ভিতরে আছে তাদেরকেই তো আমরা বলছি শিক্ষিত মানুষ। তাহলে এখানে সকল শিক্ষিত মানুষ যখন বলছি, তখন সকল শিক্ষিত মানুষের ভিতরে মানুষের যে আবশ্যিক গুণ জাত্যার্থ, এই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, সেটা তো থাকছেই, সেই সাথে অতিরিক্ত আরেকটা গুণের কথা যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা। যেহেতু আমরা এদেরকে বলছি সকল শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষের ভিতরে একটা গুণ এক্সট্রা অতিরিক্তভাবে যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা। তাহলে আমরা এখানে দেখো, খেয়াল করে আমরা দ্বিতীয় অংশে যেটা বলছিলাম যে কোনো পদের ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। তাহলে এদিকে ব্যক্তার্থ কমে গেছে, সকল মানুষ থেকে শিক্ষিত মানুষে চলে আসছে, অর্থাৎ সংখ্যা কমে আসছে, কিন্তু গুণ বেড়ে গেছে। গুণ প্রথমে ছিল জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, সেই সাথে জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষা, এই গুণটা যোগ হয়ে গেছে। 2টা গুণ থেকে 3টা গুণে রূপান্তর ঘটেছে। তাহলে নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে ব্যক্তার্থ কমলে কিভাবে জাত্যার্থ বেড়ে যায়। তাহলে আমরা 2টা অংশকে সুন্দরভাবে প্রমাণ করতে পারলাম, তাই তো? প্রথম অংশটা সংখ্যা বাড়লে গুণ কমে, সেটাও আমরা প্রমাণ করলাম। দ্বিতীয় অংশটা যে সংখ্যা কমলে গুণ বাড়ে, সেটাও আমরা সুন্দরভাবে প্রমাণ করলাম। আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আসলে এই ক্লাসগুলো এমন ক্লাস যে এগুলো যদি মানে ক্লাসরুমের ভিতরে আমরা তোমাদেরকে বোঝাতে পারতাম, তাহলে আরও সুন্দর হতো বিষয়টা। যেহেতু সেই সুযোগটা আপাতত নেই, আপাতত তোমাদেরকে এভাবেই সন্তুষ্ট থাকতে হচ্ছে, এবং তোমরা চেষ্টা করো একটু অতিরিক্ত মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তাহলেই তোমাদের কাছে খুব সহজেই বিষয়টি বোধগম্য হবে। তাহলে আমরা ওই যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম, সেই নিয়মের 4টা অংশের মধ্যে 2টো অংশকে আমরা প্রমাণ করে ফেললাম। এবার বাকি 2টো নিয়ম আমরা নেক্সট স্লাইডে প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে?
এই যে পদের ব্যক্তার্থ জাত্যার্থের বিপরীত অনুপাতের নিয়ম, এটা আরেকটা নাম। এই যে নিয়মটা, সেই নিয়মের যে তৃতীয় এবং চতুর্থ অংশ, সেই তৃতীয় এবং চতুর্থ অংশ আমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা এবার এই তৃতীয় এবং চতুর্থ অংশকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। 3 নাম্বার অংশটা কি বলছে? কোনো পদের জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। অর্থাৎ কি বলা হচ্ছে, গুণ যদি বেড়ে যায় তাহলে সংখ্যা কমে যায়। আমরা কিন্তু এই জিনিসটা আগের দুটাতেই করেছি, কিন্তু আগে প্রথমে ছিল ব্যক্তার্থ সংখ্যাগতভাবে সেটা প্রমাণ করেছি। এবার আমরা গুণগত জিনিসটাকে আগে সামনে রেখে তারপরে প্রমাণ করব। পার্থক্য এটাই, বিষয়টা একই, 4টা জিনিস কিন্তু একই, কিন্তু ওলট পালট করে আমরা প্রমাণ করার চেষ্টা করছি। সেই কারণেই এই নিয়মটার নামই হচ্ছে বিপরীত অনুপাতের নিয়ম বা ক্রমাগত হ্রাস বৃদ্ধির নিয়ম। অর্থাৎ একটা কমলে আরেকটা বাড়ে বা আরেকটা বাড়লে আরেকটা কমে, এইটাই আমরা দেখতে পাচ্ছি। দেখো তোমরা খেয়াল করে, গুণ বাড়লে সংখ্যা কমে, সংখ্যা বাড়লে গুণ কমে, এইটা হচ্ছে মূল বিষয়। এবার আমরা 3 নম্বর নিয়মটাকে প্রমাণ করার চেষ্টা করি। 3 নম্বর অংশটা কি বলছি? কোনো পদের জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। অর্থাৎ গুণ যদি বেড়ে যায় তাহলে সংখ্যা কমে যায়, এটাই হচ্ছে মূল কথা। এবার আমরা আবার সেই উদাহরণ হিসেবে মানুষ শব্দ পদটাকেই ব্যবহার করছি। মানুষ পদের জাত্যার্থ প্রথমে আমরা লিখছি। জাত্যার্থ কি জানি আমরা? মানুষ পদের জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এটা আমরা সকলেই জানি। আর মানুষ পদের ব্যক্তার্থ কি জানি? সকল মানুষ। তাহলে মানুষের জাত্যার্থ হচ্ছে জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, আর ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। এবার আমরা কি বলছে? পদের জাত্যার্থ বাড়লে পদের জাত্যার্থ বাড়াতে হবে। তার মানে কি করব? মানুষ পদের জাত্যার্থ বাড়াবো মানে হচ্ছে একটা গুণকে অতিরিক্ত আবার যোগ করব। এখানে আমরা কি করলাম? মূল পদে নিয়ে আসলাম সৎ মানুষ। সৎ মানুষ মানে তো বুঝো, মানে ভালো মানুষ যদি বলি আর কি। তো এই সৎ মানুষ যখন বলছি তখন মানুষ পদের গুণ আরেকটা যোগ হচ্ছে কি? জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। সততা নামক গুণ যেই সব মানুষের ভিতরে উপস্থিত, সেই সব মানুষকেই তো আমরা সৎ মানুষ বলি, তাই না? তাহলে এখানে জাত্যার্থ প্রথমে ছিল জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। সেটা কাদের ক্ষেত্রে ছিল? মানুষের ক্ষেত্রে বা সকল মানুষের ক্ষেত্রে। কিন্তু সেই সকল মানুষের সাথে অতিরিক্ত একটা গুণ যোগ করে আমরা বললাম সৎ মানুষ। যে যখন সৎ মানুষ বলছি তখন জাত্যার্থে একটা অতিরিক্ত গুণ যোগ হয়ে গেল সততা, অর্থাৎ জীববৃত্তি যোগ বুদ্ধিবৃত্তি যোগ সততা। তাহলে জাত্যার্থ এখানে আগের থেকে বেড়ে গেল, আগে ছিল 2টো, এখন হয়ে গেল 3টা। এইবার ব্যক্তার্থের থেকে আমরা কি বলছি? প্রথমে বলেছিলাম সকল মানুষ। তাহলে যখন সততা গুণটা যোগ হয়ে যাচ্ছে তখন সকল মানুষের আর থাকছে না সংখ্যাটা, তখন সকল মানুষ থেকে হয়ে যাচ্ছে সকল সৎ মানুষ। তো সকল মানুষ এবং সকল সৎ মানুষ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারো বা মনে করতে পারবে বা বলতে পারবে যে সকল মানুষের সংখ্যা বেশি না সকল সৎ মানুষের সংখ্যা বেশি? অবশ্যই সকল মানুষের সংখ্যা বেশি, কারণ সকল মানুষ তো আর সৎ না, কারণ সকল মানুষের ভিতরে সততা গুণটা তো বর্তমান নাই, তাই না? খুব অল্প সংখ্যক মানুষের মধ্যেই সততা নামক গুণটা থাকে। আমাদের এখনকার যে বাস্তবতা, তাতে ভালো মানুষ খুঁজে পাওয়াই মুশকিল, তাই না? খারাপ মানুষে ভরে গেছে পৃথিবী। তো যাই হোক, সেই আলোচনা না যাই, আমরা এই নিয়মটাকে প্রমাণ করে ফেলতে পারলাম যে যদি গুণ বাড়িয়ে দেই তাহলে সংখ্যা কমে যায়। তাহলে এখানে জীববৃত্তি বুদ্ধিবৃত্তির সাথে একটা অতিরিক্ত গুণ যোগ করলাম সততা, তার মানে গুণ একটু বাড়লো। কিন্তু এদিকে আবার হয়ে গেল কি? সকল মানুষ থেকে ব্যক্তার্থ কমে সকল সৎ মানুষের হয়ে গেল, অর্থাৎ সংখ্যা কমে গেল। এইভাবে আমরা 3 নম্বর অংশটাকে প্রমাণ করে ফেললাম। এবার চতুর্থ অংশটা বা শেষ অংশ যেটা আছে সেটাকে আমরা প্রমাণ করার চেষ্টা করি। শেষ অংশটাতে কি বলা হচ্ছে? কোনো পদের জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। অর্থাৎ কোনো পদের যদি গুণ কমে যায় তাহলে সংখ্যা বেড়ে যায়, এটাই হচ্ছে মূল কথা। এবার আমরা আবার একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি বা প্রমাণ করার চেষ্টা করব। মূল পদ এখানে কি? শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের জাত্যার্থ আমরা কি জানি? জৈববৃত্তি বুদ্ধিবৃত্তি এবং সেই সাথে কি যুক্ত করতে হবে? শিক্ষিত মানুষ যেহেতু বলছি, তার মানে শিক্ষা নামক গুণটা এখানে অতিরিক্ত যোগ করতে হবে। তাহলে জাত্যার্থ এখানে বেশি আছে, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষা।
তো যখন জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষায় ৩টা গুণের সমন্বয়ে সকল শিক্ষিত মানুষের কথা বলবো, তখন শিক্ষিত মানুষের ব্যক্তার্থ কী হবে? সকল শিক্ষিত মানুষ। এখানে কিন্তু সকল মানুষ হবে না, কারণ সকল মানুষের মধ্যে শিক্ষা নামক গুণটা নাই। কিছু মানুষের ক্ষেত্রে শিক্ষা নামক গুণটা আছে। তাহলে আমরা সকল শিক্ষিত মানুষ এখানে ব্যক্তার্থ হবে। যখন আমরা জাত্যার্থ বলবো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা, বা শুধু শিক্ষিত মানুষের কথা বলবো, তখন শিক্ষিত মানুষের ক্ষেত্রে জাত্যার্থ হবে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা, এবং ব্যক্তার্থ হবে সকল শিক্ষিত মানুষ। এবার আমরা কি বলছে, জাত্যার্থ কমিয়ে দিতে হবে। জাত্যার্থ কমিয়ে দেওয়ার জন্য আমাকে ওই জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তিকে রেখে শিক্ষা নামক গুণটাকে হাওয়া করে দিই আমরা, ঠিক আছে, অর্থাৎ বাদ দিয়ে দিই। তাহলে জাত্যার্থ কমে গেল, কারণ প্রথমে জাত্যার্থ ছিল 3টা, পরে হয়ে গেল 2টা, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। যখনই আমি ওই 3টা গুণ থেকে একটা গুণ কমিয়ে দিয়ে জাত্যার্থকে কমিয়ে দিলাম, তখন ডান দিকে খেয়াল করো, ব্যক্তার্থ ঘরে আমরা দেখতে পাচ্ছি সকল শিক্ষিত মানুষ থেকে তখন ব্যক্তার্থর পরিবর্তন হয়ে গেল কি সকল মানুষ। কারণ ওই যে শিক্ষা নামক গুণটা আমি উঠিয়ে দিলাম, আর শিক্ষা নামক গুণটা উঠিয়ে দেওয়ার কারণে সকল শিক্ষিত মানুষ থেকে ব্যক্তার্থ বেড়ে গিয়ে হয়ে গেল সকল মানুষ। বুঝতে পারছো নিশ্চয়ই? কারণ সকল শিক্ষিত মানুষের সংখ্যা যা আর সকল মানুষের সংখ্যা যা, কার বেশি? সহজ হিসাব, এটা সহজ, সকল মানুষের সংখ্যা বেশি। সকল শিক্ষিত মানুষের থেকে সকল মানুষের সংখ্যা বেশি। তার মানে যখনই আমি একটা গুণ কমিয়ে দিচ্ছি তখন সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ যখন আমি জাত্যার্থ কমিয়ে দিচ্ছি তখন ব্যক্তার্থ বেড়ে গেল। এই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কিভাবে এই 4টা অংশকে আমরা সুন্দরভাবে একটা বাস্তব উদাহরণ দিয়ে প্রমাণ করার চেষ্টা করলাম। যে প্রথম 1 নম্বর অংশটা ছিল কি, কোনো পদের ব্যক্তার্থ বাড়লে জাত্যার্থ কমে। তারপরে 2 নম্বর অংশটা ছিল কোনো পদের ব্যক্তার্থ কমলে জাত্যার্থ বাড়ে। 3 নম্বর অংশটা হচ্ছে কোনো পদের জাত্যার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। 4 নম্বর অংশটা হচ্ছে কোনো পদের জাত্যার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। এই 4টা অংশকে আমরা বাস্তব কিছু উদাহরণ দিয়ে খুব সহজভাবে তোমাদেরকে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমরা বিষয়টা খুব সহজভাবে বুঝতে পারছো। আমি আবারও বলছি তোমাদেরকে যে এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, এবং এই ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বুঝবে, এবং তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখবে। তোমাদের বইয়ে, এক একজনের বইয়ে কিন্তু এক এক রকমভাবে এই প্রমাণগুলো থাকতে পারে। আমি এখানে যথাসাধ্য সহজ করে উপস্থাপন করার চেষ্টা করলাম বিধায় এইরকমভাবে সাজিয়ে নিয়ে তোমাদেরকে উপস্থাপন করলাম। আশা করছি তোমাদের বইও তোমরা এরকমভাবেও পেতে পারো, আবার কারো বইতে হয়তো অন্যরকমভাবেও পেতে পারো, কিন্তু মূল বিষয়টা একই। তাহলে আমরা এই যে পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের তুলনামূলক বিশ্লেষণ, বা পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের বিপরীত অনুপাতের নিয়ম, বা পদের ব্যক্তার্থ ও জাত্যার্থের বিপরীতক্রমে হ্রাস বৃদ্ধির যে নিয়ম, সেই নিয়মটা যে 4টা অংশ, সেই 4টা অংশকে আমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করছি আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।